চলুন আজ প্রাচীন বাংলার এক অবিশ্বাস্য কাপড়ের গল্প শোনা যাক। এটা এমন একটা কাপড় যা আসলে কাপড়ের চেয়েও বড় একটা কিংবদন্তি। এই অসাধারণ ইতিহাসের গভীরে আমরা এখন প্রবেশ করব। প্রশ্নটা শুনেই কেমন অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু ঢাকার মসলিনের ব্যাপারে এটাই ছিল সত্যি। আর এই একটা প্রশ্নই বুঝিয়ে দেয় যে এই কাপড়টা ঠিক কতটা সূক্ষ্ম আর অসাধারণ হতে পারত। মসলিনের সূক্ষ্মতা নিয়ে তো কত যে গল্প চালু ছিল। যেমন বলা হতো শিশির ভেজা ঘাসের ওপর যদি সকালবেলা এক টুকরো মসলিন রাখা হতো তাহলে ওটা নাকি শিশিরের সাথে এমনভাবে মিশে যেত যে আর দেখাই যেত না। ভাবা যায় কি অবিশ্বাস্য বুনন। তো চলুন এবার একটু সেই সময়ে ফিরে যাই যখন ঢাকার মসলিন ছিল বিলাসিতা আর আভিজাত্যের আরেক নাম। মানে রোমান সাম্রাজ্য থেকে শুরু করে মোঘল দরবার পর্যন্ত এর কদর ছিল সবখানে। কিন্তু এই মসলিন জাদুর পেছনের আসল রহস্যটা কি ছিল? আচ্ছা, এর আসল রহস্য ছিল ফুটি কার্পাস নামের এক বিশেষ ধরনের তুলা। এটা ছিল প্রকৃতির এক বিশেষ দান, যা শুধুমাত্র শীতলক্ষ্যা নদীর তীরের মাটিতেই জন্মাত। মসলিন কিন্তু কোনো মেশিনে তৈরি হতো না। এটা ছিল তাঁতিদের একেবারে নিখাত শিল্প, তাদের প্রতিভার ফসল। তাদের আঙুলগুলো ছিল যে কোনো সেন্সরের চেয়েও বেশি সংবেদনশীল, আর একটা মাত্র শাড়ি বানাতে লেগে যেত 1 বছরেরও বেশি সময়। এই দক্ষতা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যেত। মোগল সম্রাটরা মসলিনের এতটাই ভক্ত ছিলেন যে তারা এর একটা কাব্যিক নামও দিয়েছিলেন, আব-ই-রওয়ান। এর মানে হল প্রবাহিত জল। আসলেই কাপড়টা এতটাই মসৃণ আর তরল ছিল যে দেখে মনে হতো যেন জলের ধারা বয়ে যাচ্ছে। কিন্তু এই সোনালি অধ্যায়ের উপর ধীরে ধীরে একটা কালো ছায়া নেমে আসে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন আর শিল্প বিপ্লবের কারণে মসলিনের গল্পে এক খুব দুঃখজনক মোড় আসে। ব্রিটিশরা নিজেদের মেশিনে তৈরি কাপড় বিক্রি করার জন্য একটা অসম অর্থনৈতিক যুদ্ধ শুরু করে দিল। একদিকে আমাদের ঢাকার মসলিনের ওপর চাপানো হলো 70% বেশি কর, অন্যদিকে তাদের নিজেদের কাপড়ের ওপর দেওয়া হলো বিশাল ছাড়। শুধু এই অর্থনৈতিক চাপে কিন্তু নয়, তাঁতিদের জোর করে তাদের বাপদাদার পেশা ছাড়তে বাধ্য করা হয়েছিল। তাদের বলা হলো কম পারিশ্রমিকে নীল চাষ করতে হবে, মানে মসলিন শিল্পকে একেবারে গোড়া থেকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা। এবার আমরা গল্পের সবচেয়ে অন্ধকার অংশে চলে এসেছি। এই সময়ে শুধু শিল্পকেই নয়, শিল্পীদেরও খুব নির্মমভাবে দমন করা হয়েছিল, আর তার ফলেই এই অসাধারণ শিল্পকর্মটা পৃথিবীর থেকেই হারিয়ে গিয়েছিল। ইতিহাসের পাতায় লেখা এই সত্যিটা শুনলে আজও গা শিউরে ওঠে। তাঁতিরা যাতে আর কোনোদিন সুতা কাটতে বা কাপড় বুনতে না পারেন, সেজন্য তাদের হাতের আঙুল পর্যন্ত কেটে দেওয়া হয়েছিল। কি ভয়াবহ! এই টাইমলাইনটা দেখলেই স্পষ্ট বোঝা যায় কিভাবে কয়েকশো বছরের একটা ঐতিহ্যকে একেবারে শেষ করে দেওয়া হলো। অষ্টাদশ শতকে ব্রিটিশদের আগ্রাসন আর কর দিয়ে শুরু, এরপর ১৯ শতকে তাঁতিদের ওপর নির্যাতন, আর ২০ শতকে এসে তো ফুটি কার্পাস কাজটাই বিলুপ্ত হয়ে গেল। প্রায় ২০০ বছর এই শিল্পটা পুরোপুরি নীরব ছিল। কিন্তু কথায় আছে না, সব অন্ধকারের শেষেই আলো আসে। গল্পের সুরটা এবার আশা আর নতুনত্বের দিকে মোড় নিচ্ছে। চলুন দেখি আধুনিক প্রচেষ্টা কিভাবে এই হারিয়ে যাওয়া শিল্পকে আবার ফিরিয়ে আনল। গবেষক আর কারিগরদের এক অবিশ্বাস্য চেষ্টার ফলেই এই পুনর্জন্মটা সম্ভব হয়েছে। অনেক বছর ধরে ঐতিহাসিক আর বৈজ্ঞানিক গবেষণার পর তারা সেই হারিয়ে যাওয়া ফুটি কার্পাস গাছটা খুঁজে বের করেন। এরপর আধুনিক প্রযুক্তির সাহায্যে আবারও সেই কিংবদন্তি তুল্য সূক্ষ্ম সুতা তৈরি করতে সফল হন। ব্যাপারটা অনেকটা এরকম যে ইতিহাস যেন নিজেকেই সংশোধন করে নিচ্ছে। যা একসময় জোর করে কেড়ে নেওয়া হয়েছিল তা আজ আবার নিজের যোগ্যতায় ফিরে আসছে। এটা কিন্তু শুধু একটা কাপড়ের ফিরে আসা নয়, এটা একটা জাতির সাংস্কৃতিক পরিচয়কে পুনরুদ্ধার করা। এই পুনর্জন্মের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই, শত শত বছর পর ফিরে আসা এই কিংবদন্তি কাপড়টা কি পারবে তার পুরনো গৌরব ফিরে পেতে? পারবে কি বিশ্বজয়ী হিসেবে নিজের সিংহাসনটা পুনরুদ্ধার করতে? এর উত্তরটা হয়তো সময় বলে দেবে।